হাই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। রাতে ঘুমের ঘোরে ওর মনে হলো কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। গুটগুটে একটা ছায়া নড়চড় করছে। রুমটা ভীষণ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ঘুম ঘুম চোখের কল্পনা ভেবে অগ্রাহ্য করলো ফিয়া। রাত তখন 3টা বাজে। এমন সময় কি যেন ভেবে আবারও জানালার পানে চাইলো। এবার যা থাকতে পেল তাতে চক্ষু ছানা বড়া। থাই গ্লাসের উপর সত্যি সত্যি দুটো হাত রাখা। জানালার বাইরে সত্যি একটি কালো মূর্তি দাঁড়িয়ে আছে। তন্দ্রা করে কাটতেই ওর বুকটা ধড়াস করে উঠল। ওটা কি? ওটা কি দাঁড়িয়ে আছে? বিস্ফোরিত নেত্রে ফিয়া সোহা থেকে ধরফর করে উঠে বসলো। মুহূর্তে ওর ভেতরে সমস্ত শরীর অস্থির হয়ে গেছে। প্রচণ্ড ভয়ের চোটে পশম স্তর কাটা দিয়ে উঠেছে। শিরায় উপশিরায় দ্রুত রক্তস্রোত বাড়তেই থরথর করে কাঁপতে শুরু করলো। ওর গলা দিয়ে কোনো প্রকার আওয়াজ বের হচ্ছে না। এ কি, ওর গলাটা এমনভাবে শুকিয়ে গেছে কেন? সামান্য ঢোকটা পর্যন্ত গিলতে পারছে না এখন। যদি চিৎকার দিতেই বিভৎস কিছু দেখা মেলে, যদি ভয়াবহ কিছু ওর উপর হামলা করে, তখন কি করবে ও? কি করা যায় এখন? কিছু আসছে না ওর মাথায়। এই তো ঘন্টাখানাক আগে লাইট নিভিয়ে শুলো, সব কিছু ঠিকঠাকই তো ছিল। এরই মধ্যে জানালার বাইরে ওটা কি দাঁড়িয়ে আছে? আচ্ছা, ওটা কি আদৌ মানুষ না বিদেহী কোনো আত্মা? ফিয়া দুরু দুরু বুকে সাহস জুগিয়ে ভীত কণ্ঠে শুধালো। কে কে বাইরে? কোনো জবাব পেরোনো উপাস থেকে। বাইরে অসংখ্য কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। এক নাগারে কুকুরগুলো এমন স্বরে ডাকছে যেটা উত্তরোত্তর স্বাভাবিক ডাক না। এক একটি ডাক ওর বুকের ভিতর তীব্র দামামা তুলে দিচ্ছে। হঠাৎ দেখলো জানালায় রাখা সেই থাবার মতো হাত দুটো ঘষতে ঘষতে নিচে নামাচ্ছে ঘুরঘুটে কালো ছায়াটা। ঘর্ষণের ফলে থাই গ্লাসে ক্যাচ ক্যাচ করে অদ্ভুত শব্দ হচ্ছে রুমে। ওইটুকু দৃশ্য থেকে দুহাত কান চেপে এক চিৎকার দিয়ে উঠল। গলা ফাটিয়ে মা মা বলে চিৎকার করে যাচ্ছে ও। চিৎকারের প্রতিটি আত্মস্বর দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়তেই সবার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? কি হলো? এমন দুশ্চিন্তার ঘায়েল হতেই সবাই হুড়মুড়িয়ে নিচতলার দিকে ছুটল। ফিয়ার ডাক তখনও থামেনি। কান্নায় আছড়ে পড়া কণ্ঠটা বেসামাল ভয়ে চিৎকার করেই যাচ্ছে। ধরম করে দরজা খুলে ঢুকলেন বাবা নিয়াজউদ্দিন। মেয়ের শোচনীয় অবস্থা থেকে তিনি যার পরনাই অবাক। চোখে মুখে বিস্মিত অবস্থায় চড়াও করে প্রশ্ন ছুড়ে দিলেন। মা, ও মা, চিৎকার দিলি কেন? ফিয়ারে, কি হয়েছে? বলতে বলতেই মেয়ের কাছে দৌড়ে গেলেন তিনি। ওনার চোখ দুটো জানালার দিকে স্থির। কেন জানি জানালার প্রতি অদ্ভুত কিছু অনুভব হচ্ছে তার। যদিও জানালার ওপাশে খালি, সেখানে এখন কিছুই নেই, তবুও মনের কাছে খটখটে কিছু বিঁধছে, যার কোনো উত্তর পাচ্ছে না। পিছন থেকে হুড়মুড় করে আরও দুজন ব্যক্তি চলে এলো। মা নাজরিন মিলা ও বড় বোন সাবিলা হক ফিমা। ফিয়ার ভয়কাতুরে মুখাভয় দেখে নাজনীল যথেষ্ট বিমূঢ়। তিনি একটু দেরি না করে ছোট মেয়ের মাথাটা বুকে চেপে বারবার কান্নারত মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। হলোটা কি? এইভাবে চিৎকার দিলি কেন? খারাপ কিছু দেখেছিস? ফিয়া, এই ফিয়া, কান্নাটা বন্ধ কর মা। খুলে বল, কি হয়েছে? কি জন্য চেঁচাচ্ছিস? ফিয়া হিচকে সুরে কিছুই বলতে পারছে না। তার মান সপটে গেঁথে আছে ভয়াবহ চিত্রটা। সেই ভয়াবহ দৃশ্যটা যে কত নিষ্ঠুর তা যদি মাকে বলতে পারত। ভয়ে কান্নায় শোচনীয় অবস্থা হয়ে পুরো শরীর ঘেমে উঠেছে। বড় বোন ফিমা স্বচ্ছ গ্লাসে পানি এনে ফিয়ার কাছে বসলো। গ্লাস ভর্তি পানিটা ওর দিকে বাড়িয়ে দিয়ে প্রশ্নসূচকে বলল। কি হয়েছে তোর? নে, চটপট পানিটা খা, একটু ঠান্ডা হ। তাড়াতাড়ি বল, কি হয়েছে? খারাপ কিছু দেখেছিস? কোনো দুঃস্বপ্ন? ফিয়া কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসটা নিল। ঠান্ডা বরফ কুচি দেওয়া পানিটা অস্থিরভাবে সাবার করে ভারী দম ছাড়ল। অনেকক্ষণ পর যেন ভয়ের পাথরটা বুক থেকে নেমেছে। গলাটা একটু শান্ত হতেই কয়েকবার নিঃশ্বাস নিয়ে বলে। বাইরে কেউ ছিল, আমি শিওর বাইরে কেউ ছিল। ওই ওই থাই গ্লাসটা দেখতে পাচ্ছ? ওখানে দুই হাত ফেলে দাঁড়িয়েছিল। বিশ্বাস করো, স্বাভাবিক মানুষের মতো ছিল না। ছায়াটাই বিশাল লম্বা, ঠিক ঠিক দানর মতো শরীর। আমি স্পষ্ট দেখেছি। আমি আমি এক বিন্দু ভুল দেখিনি। আমার কথা বিশ্বাস করো।
চোখে কৌতূহল ফুটিয়ে বেশ অবাক হয়ে গেল ফিমা। বিবরণ শুনে চরম আশ্চর্য হচ্ছে সে। ঠোঁটটা কিঞ্চিত ফাঁক করে সেই জানালার দিকে তাকাতেই সেখানে পর্যবেক্ষণরত নিয়াজউদ্দিনকে বলল, বাবা এদিকে তাকাও তো। ছোট মেয়ের ঘটনা আদৌ সত্য কিনা সেটা খতিয়ে দেখছিলেন নিয়াজ। ডাক শুনে বড় মেয়ের দিকে দৃষ্টি রেখে উদ্যোগের সাথে শুধালেন। কিছু বলবি? ফিমা কিছু বলতে গিয়েও কি যেন ভেবে দুম করে চুপ হলো। অদ্ভুতভাবে কিছুই বলল না সে। হালকা একটা ডোক গেলে কথা ঘুরিয়ে বলে, বাবা তোমার মেয়েটা যথেষ্ট ভীতু, দিন দিন ওর ঢং বেড়েই যাচ্ছে। এগুলো কি সহ্য করা যায়? রাত এখন কয়টা বাজে? ও ঘুম বাদ দিয়ে কি করছিল সেটা আগে জিজ্ঞেস করো তো। রাত 3টার সময় ভ্যা ভ্যা করে পাড়া প্রতিবেশী ডাকার মানে আছে? আজ যে কাণ্ডটা করলো আর একটু হলে তো পুরো এলাকা জেগে উঠতো। তখন কি জবাবটা দিতে? কথাটা মোটেও ঠিক বলেনি ফিমা, কিন্তু তাতে বাধা দিলেন না তিনি। তার ছোট মেয়েটা অত ভীতু নয় যে মামুলি কোনো ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি করবে। নিশ্চয়ই কিছু দেখেছে বিধায় তার আদরের মেয়েটা শান্ত থাকেনি। নিয়াজউদ্দিন থাই গ্লাসটা বামে ধাক্কা দিয়ে বাইরে একবার উকি দিলেন। রাতে ধুধু করা শূন্য রাস্তা, কেউ নেই। সব কিছু ভিতরে ভেলকির মতো স্বাভাবিক দেখাচ্ছে এখন। তার মনে যে অস্বস্তির কাঁটা ক্ষণে ক্ষণে বিচ্ছে, সেটা কাউকে না বললেও আপাতত সবাইকে ঘুমের তাগাদা দিয়ে রুম থেকে চলে যেতে বললেন। সন্ধ্যের জন্য ছোট মেয়েকে পাঠিয়ে দিলেন বড় মেয়ের কাছে। নিরিবিলি ছিমছাম নিস্তব্ধ রুম থেকে বেরোতে গিয়ে হঠাৎ পা জোড়া থামিয়ে দাঁড়িয়ে পড়লেন নিয়াজ। মাথাটা পিছু ঘুরিয়ে আবারও জানালার দিকে সন্দেহের তীর ছুঁড়ে তাকালেন। ফিয়া কি আসলে কিছু দেখেছে, নাকি ব্যাপারটা সম্পূর্ণই ভ্রম? কি হচ্ছে এখানে? এক ফোঁটা ঘুম নেই চোখে। একটা সেকেন্ডের জন্য চোখের পাতা লাগছে না। বারবার ওই অদ্ভুত দৃশ্যটা মনে পড়ছে। ওটা কি হতে পারে? মানুষের মতো লাগেনি। তখন কুকুরগুলো খুব ঘেউ ঘেউ করছিল। সেটা স্বাভাবিক দিনের তুলনায় অনেক বেশিই বলা চলে। তাছাড়া বড়দের মুখে শোনা কথা, রাত বিরাতে অশরীরে কিছু থাকলে কুকুরেরা সেটা আগে দেখতে পায়। তার মানে কি? বাকিটুকু ভাবতেই ওর বুকটা কামড় দিয়ে উঠল। আর ব্যাপারটা ভাবতে চাইছে না। হঠাৎ আল্লাহ আকবার বলে চারপাশে মধুস্বরে একবার হয়ে উঠতেই ফিয়ার অশান্ত মন যেন আজানের সুর শুনে একটু একটু করে পরাস্ত হয়ে গেল। ফজরের আজান শেষ হতেই নিচে ঘটল আরেক বিপত্তি। ঝট করে বিছানা থেকে উঠে দরজা ফাঁক করে দেখলো ওর বাবা এক নাগাড়ে মেইন দরজা ধাক্কে যাচ্ছে। মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা, তায়েব্বা, আয়াতুল কুরসি, দুয়া ইউনুস জোরে জোরে জপ করে যাচ্ছে। কেউ মেইন দরজা বাইরে থেকে লাগিয়ে গেছে। আজ পর্যন্ত এরকম আজগুবি ঘটনা কখনো হয়নি ওদের সাথে। ফিয়া ওইটুকু দৃশ্য দেখার পরে স্তম্ভিত মুখে এক পা করে বিছানায় এসে বসলো। একটার পর একটা অদ্ভুত কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ কারণ জানে না ও। উপায় নেই পেয়ে সকাল অবধি অপেক্ষা করে শেষে নিয়াজউদ্দিন পাশের বাসায় দারোয়ানকে কল দিয়ে তালা খুলিয়ে দিলেন। সকালের দিকে অফিসে যাওয়ার সময় বারবার সতর্ক করে দিলেন, খবরদার, কেউ বাইরে যাবে না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখনো কিছু বুঝতে পারছি না। আমি চাই তোমরা সতর্ক থেকো। বাসায় কেউ আসলে চট করে দরজা খুলবে না। আগে ভালো করে জিজ্ঞেস করবে কে এসেছে, তারপর চিন্তা ভাবনা করে দরজা খুলবে। যদি দেখো অপরিচিত কেউ এসেছে, খোলার দরকার নেই। আমি পাশের বাড়ির দারোয়ানকে সব বলে দিয়েছি। ওর চোখ কান খোলা রেখে পাহারা দিবি। খুব বেশি সমস্যা দেখা দিলে আমাকে সাথে সাথে ফোন করবে। একদম দেরি করবে না। আমি সন্ধ্যায় আসবো। যাই তাহলে। অফিসের জন্য চলে গেলেন বাবা। এরপর সারাদিন কিছু হলো না। গোটা দিন নির্ঝঞ্ঝাটভাবে কেটে গেল। এতে সবাই ধরে নিল কাজটা খুব সম্ভবত চোর বাটপারদের কাজ। তাদের মূল উদ্দেশ্য ছিল ভয় দেখানো। ভয় দেখানোর জন্য এরকম কিছু করাটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। তাছাড়া চুরি চামারির মতলব যদি থেকেই থাকে, তবে সেটা সুপরিকল্পিতভাবেই করেছে। যদিও এই তলাটে চুরির ঘটনা আজ অবধি শোনা যায়নি, কিন্তু ঘটতে কতক্ষণ? ফিয়ার অস্থির মনটা ভোরের পর থেকে অদ্ভুত কিছুর আভাস পাচ্ছিল। কেন জানি ওর ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছিল এই জন্য অন্য কিছুর পূর্বাভাস। ঠিক যেন অস্বাভাবিক, অকল্পনীয়, অদ্ভুত কিছুর আগমন, যা তছনছ করতে বেশ দাপটের সাথেই মুখিয়ে আছে। কিন্তু সেটা ধরার বোঝার দেখার মতো অবস্থা হয়নি ওর। কেন ওর মনটা বেচেন অনুভব হচ্ছে? কেন অস্থির মনটা স্বাভাবিক হতে পারছে না? কেন? পরদিন রাতের ঘটনা।
গোটা একদিন পেরোনোর ফলে আকস্মিক ভয়টুকু সবার মধ্যে থেকে কেটে গেছে। নাজনীন এখনও দোয়া দরুদ পড়ে মেয়েদের শরীরে, বুকে, ঘরে চতুর্দিকে ঝাড়ফুঁক করছে। ফিয়া মনে প্রাণে বিশ্বাস করছে ওটা চোরের কাজ, নতুবা অত রাতে দানোর মতো কর্মকাণ্ড, গায়েবী ঘটনা, এমনকি আগে পিছে কোনো গুজব পর্যন্ত যেহেতু রটেনি, তাহলে ধরে নেওয়া যায় ওটা আসলেই মানুষই। তাছাড়া মানুষ ছাড়া অন্য কোনো জীবের কর্মকাণ্ড হবে না ওটা। এরকম কিছু শক্ত যুক্তি দাঁড় করিয়ে ফিয়া সমস্ত চিন্তার ঝুড়িটা বন্ধ করে রাতে আবারও ফিমার কাছে ঘুমিয়ে পড়ে। আবারও রাতে ঠিক আগের মতো অবস্থা, কিন্তু এবারের ঘটনা আরও অদ্ভুত, আরও বিভীষিকা রূপে ঘটল। জানালার ওপাশে জলজল করে কিছু একটা জ্বলছে। ফিয়া প্রথম দফায় কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে ছোট চোখ করে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। পরে সেটা আঁচ করতে পেরে দৃষ্টিজোড়া অস্বাভাবিক হারে বড় বড় করে চমকে উঠল। বুঝতে পারল ওটা আসলে ফ্ল্যাশ লাইট। ফিয়া সাথে সাথে শোয়া থেকে উঠে এক ঝটকায় সমস্ত ঘুম আস্ফালন করে ফিমাকে উৎকণ্ঠার সাথে ডাকতে লাগলো। জানালার দিকে ভীতু চোখ দুটো রেখে অস্থিরভাবে ফিমাকে ধাক্কে যাচ্ছে ওহ। আপু উঠো, তাড়াতাড়ি উঠো। আপু দেখো ওইটা কি, জলদি উঠো, জলদি উঠো, ওইটা চলে যাবে। আপু ওঠো প্লিজ। ফিয়ার তুমুল শোরগোলে ফিমার ঘুমটা মিনিটের ভিতর ভেঙে গেল। চোখের কপাট খুলে ফিয়ার দিকে তাকাতেই তরাক করে উঠে পড়ল সে। কানে ধূপ করে জোরালো একটা শব্দ হতেই দুপনি সরাসরি জানলার দিকে তাকায়। ছায়াটা আর নেই, জানালার ওপাশটা খালি। ফিমা দ্রুততার সাথে জানালার কাছে যেতেই আফসোসের সুরে বলল, ইস রে, চলে গেছে, ধ্যাত্তেরি। ফিমা তৎক্ষণাৎ জানালার কপাট খুলে নিচের দিকে তাকালো। ভ্রু দুটো উপরে তুলে আশ্চর্য হয়ে গেল। মাই গড, ওটা কি? জলদি আয় ফিহা, জলদি আয় এদিকে। বোনের ডাক শুনে হুড়মুড় করে চলে গেল ফিয়া। বোনের ডালপাশটা দখল করে সেও জানালার বাইরে নিচের দিকে তাকায়। কপালের মধ্যখানে অসংখ্য ভাঁজ ফেলে অস্ফুট স্বরে বলে, হিয়া আল্লাহ। একটা মই দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি রইল না, অজ্ঞান তো কেউ মই বেয়ে উঠেছে। আশেপাশে কেউ নেই, পথটা শূন্য ও খালি। সেদিকে দৃষ্টি রেখে ফিয়া নিরুদ্যম সুরে বলল, বাবাকে ডাকবো? প্রশ্ন শুনে ফিমা চিন্তিত মুখে ওর দিকে তাকালো। দূরের এক চিলতে ফ্যাকাশে আলো সরাসরি ওর ছোট্ট মুখটার উপর পড়ায় সুন্দর চোখে চাহনিটা দেখতে পাচ্ছে ফিমা। বুক ভর্তি দম ছেড়ে ডানে বামে অনিশ্চিতভাবে দৃষ্টি ঘুরিয়ে জানালা থেকে সরে এসে বসলো। কিছুটা গম্ভীর সুরে ঘোষণা দিয়ে বলল, দরকার নেই, নিচে একটা মই ছাড়াও কিছুই দেখতে পাচ্ছি না। দোতলা ওঠার জন্য মই ব্যবহার করেছে। আমি মতলবটা বুঝতে পারছি না ফিহা। এটা কোনো অ্যাঙ্গেলে চুরির ঘটনা মনে হচ্ছে না। রাত 2টার দিকে কোনো চোর চুরি না করে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে, এটা অসম্ভব। ফিয়া ভাবনায় ডুবে গিয়ে উপর নিচ মাথাটা নাড়াতে থাকলো। সেও জানালা থেকে সরে এসে আপুর মুখোমুখি বসে চিন্তিত মুখে বলল, আমাদের তল্লাটে চোর নেই আপু। আগে যাও একটা চুরির ঘটনা ঘটতো, সেটাও আহামরি কিছু ছিল না। এবারের ঘটনা পুরোই ভিন্ন কিছু হচ্ছে। কথাটা ভুল বলেনি ফিয়া, ওর এক একটি বাক্য শতভাগ ঠিক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? লোকটা কি তাহলে অন্য কোনো উদ্দেশ্যে এসেছে? কোনো গুরুতর বা ভয়াল গ্রাসের কোপ, নাকি মানসম্মানের ক্ষতি সাধনের একটা পৈশাচিক প্রচেষ্টা? ফিমা আপন মনে কিছুক্ষণ মশগুল থেকে গম গম সুরে বলে, তোর কি মনে হচ্ছে? আমার গাট ফিলিংস বলছে। কথার মাঝখানে দাড়ি বসালো ফিহা, ফট করে বলে উঠল, চুরি করতে আসেনি আপু। এই নাম না জানা ব্যক্তি চুরি করতে আসেনি। চুরি করলে এতক্ষণে বহু জিনিস খোয়া যেত। তুমি নিজেই দেখো, ঘরের কোনো জিনিস কি এদিক সেদিক বা চুরি হয়েছে? না, হয়নি। আমাদের ফোন পর্যন্ত বালিশের পাশে ছিল। তোমার আইফোন, আমার স্যামসাং, দুজনের পাওয়ার ব্যাংক, তোমার আইপড, সেখানে চুরি করা কি সোজা ব্যাপার ছিল না? উল্টো ওই উল্লুকটা ফ্ল্যাশ মেরে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? চুরি করে তো ধুমধারাক্কা পালাতে পারতো। এখানে স্বাভাবিক কিছু হচ্ছে না। আমি নিশ্চিত কিছু তো একটা গরমিল হচ্ছে। ফিমা অবাক হয়, ভয়ে কেমন যেন গুটিয়ে যায়। ডোক গেলে আশ্চর্যের সাথে শুধায়, মানে তুই কি বলতে চাচ্ছিস এখন? ফিয়া নিচের ঠোঁটটা হালকা একটু কামড়ায়,
বোনের দিকে ভীতু দৃষ্টি ছুড়ে ক্ষীণ গলায় বলে, কিছু তো একটা আছে আপু, রহস্য তো ঠিকই আছে। আমি স্পষ্ট দেখেছি এবারে লোকটা ভিন্ন কেউ ছিল। কাল যেটা ছিল ওটার বডির স্ট্রাকচার আর হাইট আরও লম্বা, আরও মাসল ফিট বডি ছিল। আর কথা বাড়ায় না ফিমা, রাত খুব হয়েছে। কথাগুলো সকালের জন্য উজ্জ রেখে দু বোনেই ঘুমিয়ে পড়ে। তবে সেই রুমে আর দু বোন ঘুমায়নি। আবারও তারা রুম বদল করে নিরাপত্তার কথা ভেবে অন্য রুমে চলে যায়। সেই রুমের দরজা জানালা ভালো করে আটকে জানালার পর্দা টেনে বাতি জ্বালিয়ে ঘুমায়। রাতটা আজও ফিয়ার তন্দ্রাহীনভাবে কাটে চিন্তায়, ভাবনায় আর অদ্ভুত ভীতিতে। সকালে সম্পূর্ণ ঘটনা জানতে পেরে নিয়াজউদ্দিন নাস্তা রেখে ভীষণভাবে চিন্তিত। এমন অবস্থায় মেয়ে দুটোকে একা রাখা ঠিক হচ্ছে না। দিনকালের যা অবস্থা তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে অফিস করবেন, এ ধারণা ভুল। আজকাল তো মেয়েরা বাসা বাড়িতে একদম নিরাপদ না। কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। পরপর দুদিন ব্যাপারটা এক নাকারে ঘটল। কেন মেয়ে দুটোর পিছনে হাত ধুয়ে পড়ল এখনও কিছু আন্দাজ করতে পারছেন না। আজ অফিসে যাবেন বলে ঠিক করেছিলেন, শেষ পর্যন্ত সেটা ছুটিতে রূপান্তর করে বাড়িতেই রয়ে গেলেন। মেয়েদের কথা চিন্তা করে সকাল থেকে মাথায় একটাই বুদ্ধি অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। যদিও সেটা অন্যদের চোখে কেমন দেখাবে জানা নেই ওনার, তবু মেয়েদের কথা চিন্তা করে এটাই সই। নিয়াজউদ্দিন আরও কিছুক্ষণ ঘরময় পায়চারি করে শেষমেশ মেয়েদের ডেকে বললেন, তোরা দুজন আজ বিকেলের দিকেই বড় খালামণির বাসায় চলে যাবি। কিছুদিন ওখানে থাকতে হবে। ওখানকার মামলা ঠান্ডা না হওয়া পর্যন্ত এখানে থাকা চাই। তোদের পড়াশোনা সহ যাবতীয় অবস্থা আমি বড় আপার বাসায় করে দিয়েছি। তোরা আমার কথায় রাজি আছিস? কারো কোনো আপত্তি আছে? দু বোনেই বাধ্য মেয়ের মতো সমস্বরে জানায়। না বাবা, সমস্যা নেই, তুমি যা বলবে তাই ঠিক। বাবার বাধ্য মেয়ের মতো দু বোন রাজি হয়। বাবাকে না বলার হিম্মত ওদের বুকে নেই। মায়ের চেয়ে বাবার কথাকে বেশি মান্য করে দেখে ওরা। কাজেই দু বোন ঝটপট রেডি হয়ে বাবার সঙ্গে বেরিয়ে পড়লো 1 ঘন্টার মধ্যেই। একটা সিএনজি ভাড়া করে নারায়ণগঞ্জ থেকে ধানমন্ডির দিকে রওনা দেয় তারা। বিকেলের গোলাকার সূর্যটা পশ্চিমের দিকে হেলে পড়েছে। স্বল্প তেজের বিকিরণ ঘটিয়ে মিঠে আলো ছড়াচ্ছে এখন। রাস্তার জ্যাম ধুলো বিদঘুটে জার্নির মধ্যে দিয়ে ফিহা প্রচণ্ড বিষিয়ে উঠল। ভেতরটা বমি বমি অবস্থার মতো ঝিমিয়ে আছে ওর। না জানে কখন ওর পেটের সকল নাড়িভুড়ি উল্টে ভকভক করে বিদঘুটে পানি বেরিয়ে আসে। খুব কষ্টে বিদঘুটে জ্বালাটা সহন করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে 2 ঘন্টার মধ্যে। কিন্তু সিএনজি থেকে নামতে অদ্ভুত কাণ্ডের মতো ওর চোখ দুটো চুমুকের মতো আটকে গেছে। এই যে বাবা ভাড়া চুকাচ্ছে, ফিমা যে ব্যাগগুলো নামাচ্ছে, সিএনজি ড্রাইভার যে ভাড়ার জন্য সামনে ফ্যাচ ফ্যাচ করে যাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই ওর। সহসা সব কিছু কেমন স্লো মোশন কথার মতো থমকে গেল। মনে হলো আশেপাশে কেউ নেই। ফিয়া সম্পূর্ণ সজাগ দৃষ্টি তখন স্থির নেত্রে 3তলা বাড়িটার দিকে আটকে আছে। আলিশান গেটের কাছে আয়তাকার বাদামি রঙের নেমপ্লেটটার দিকে এক পলক তাকায়। সেখানে ইটালিক বোল্ড হরফে সোনা রঙে চকচক করতে থাকা মেজর S.A. জাকির লেখাটা পড়ল। মেজর শেয়াদ আহমেদ জাকির, বাংলাদেশ সেনাবাহিনী। সামনে সুউচ্চ 3তলা ভবনের দিকে নাজুক দৃষ্টি ফেলে ঢোক গেল ফিহা। রোমন্থন স্মৃতিতে চলে গেল সে। স্মৃতির মানসপটে যেন দ্রুত গতিতে শৈশবের দিনগুলো ভাসতে থাকে। ওর নানু বাড়িতে ঈদের উপলক্ষে সবার একত্র হওয়া, বড় খালামণির আগমন, ছোট খালামণির সপরিবারে হাজির হওয়া, সবগুলো ভাই বোন পরিবারের বড়রা গুরুজন হিসেবে নানা নানুর খোশ গল্প এক একটি মুহূর্ত যেন চোখের সামনে ভাসল ওর। সবগুলো খালাতো মামাতো ভাই বোনেরা একত্র হয়ে সারাদিন খেলাধুলা করতো তখন। ফিদা, বাইরে দাঁড়িয়ে থাকবি? চল মা, ভেতরে চল, তোদের এগিয়ে দিয়ে আসি। বন্ধ দরজার কাছে আসতেই দেওয়ালের সুইচ টিপে দিলেন নিয়াজ। অমনি ভিতর থেকে পাখির কিচিরমিচির সুরে মতো কৃত্রিম বাজনার তালে অতিথি আগমনের জানান দিল। নকশাকার কাঠের অভিজাতপূর্ণ দরজা খুলে হাসি দিলেন ওর বড় খালা আফসানা কাদির। সহজাত হাস্যমুখ সকলেই ভিতর দিয়ে নিয়াজউদ্দিনকে বিদায় দিলেন তিনি। ফিয়া ড্যাব ড্যাব চক্ষু মেলে চারিদিকে শৌখিনতার চিত্র দেখে যাচ্ছে। এই নতুন বাড়িটায় আজই প্রথম আসলো ফিয়া। চারিদিকে যেন
পরিপাট্যের চেয়ে অভিজাত্যের ছোঁয়া, একটি পরিচ্ছন্ন ব্যক্তিত্বের রুচিশীল ছোঁয়া প্রতিটি জিনিসে জিনিসে আকর্ষণীয়ভাবে ফুটে আছে। যেন কত আদর, কত সোহাগ, কত যত্নের সাথে প্রতিটা জিনিস একটার সাথে একটা সাজানো হয়েছে। ফিয়া বিস্মিত নয়নে বিভোর হলে আফসানার ঝলমলে হাসিতে প্রশ্ন করেন, কি বুড়ি, কেমন আছিস? তোর খালামণির বাড়িটা কেমন হলো? কতদিন পর এলি রে সোনা। তোর মাকে কত করে বললাম এদিকটা ঘুরে যা, তোর মাকে কত করে বললাম এদিকটা একটু ঘুরে যা। তোর মাটা আমার কথা পাত্তাই দিল না, সবসময় খালি ব্যস্ততা দেখিয়ে সুতো দিয়ে গেল। বস তো তুই। এই ফিমা, বসে পড়, তোদের জন্য লেবুর শরবত আনি। আমার বাড়িতে এসেছিস যখন এখানে একদম ভয় নেই। তোর খালুটা এখনও জানে না তোরা আসবি। মেজর সাহেবকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দেব। তোদের তোদের ভিডিও কলে দেখে মেজর সাহেব যে কত খুশি হবে আমি ভাবতেই পারছি না। শোন, তোরা মায়ের কথা বাদ দিয়ে মাসির কথা চিন্তা করবি। এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকবি, একদম পরপর ভাব দেখাবি না। আমি শরবতটা নিয়ে আসি। খালার কথা শুনে ফিমা বেজায় হাসি দিল। ওর খালাটা আজও রসিক রয়েছে বটে, আগের মতো আপন ভাবটা এখনও মনের মধ্যে থেকে উবে যায়নি। ফিমা অশুভন কায়দায় পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। ছেলেদের মতো বসার ভঙ্গিটা খারাপ দেখাচ্ছে বলে পিয়া নিচু স্বরে বলল, আপু পা নামাও, বিশ্রী দেখাচ্ছে। তোমার জন্য ওই বদখাত মানুষটার কাছে জারি খেতে চাই না। মা কি বলেছে শোনোনি? যদি একটা অবজেকশনও মার কাছে যায় তাহলে তোমার রক্ষে নেই। প্লিজ পা নামাও, অতিরিক্ত করো না। ফিয়ার অতিরিক্ত মা ভক্তি দেখলে শরীরটা দাউ দাউ করে জ্বলে ফিমার। তোকে কে বলেছে রে মায়ের গোলামি করতে? এখানে আমি কিভাবে বসবো না বসবো সেটা তোকে বলে বেড়াতে হবে? ছোট হয়ে বড়দের মতো ভঙ্গিমা দেখালে ঠাস করে চল লাগাতে ইচ্ছে করে। ফিমা গরম চোখ করে পাটা নামালো ঠিকই, কিন্তু ক্রোধের আগুনটুকু নেভালো না। আফসানা কিছুক্ষণ পর দুগ্লাস শরবত এনে দুবোনকে ধরিয়ে দিলেন। ফিয়া ঠান্ডা পানিয়ে চুমুক দিলে ফিমা তখন দিক বেদিক দৃষ্টি মেলে কাউকে যেন খুঁজতে থাকে। আফসানা এটা ওটা জিজ্ঞেস করতে ব্যস্ত হলে ফিমা ওই সুযোগে প্রশ্ন করে, সাইদ ভাই নেই? যতটা স্বাচ্ছন্দ্যে ফিমা প্রশ্নটা করল ততটা অপ্রত্যাশিতভাবে সদ্য চুমুকের তরলটুকু কারোর গলায় তখন আটকে গেল। গলায় প্রচণ্ড বিষমকে খেঁচিয়ে ওঠে ফিহা। কেউ লক্ষ্য করেনি সেটা। তার আগেই উসকুস কাশিটা অতি কষ্টে দমন করে ফিয়া স্বাভাবিক চিত্তে ফিরে আসলো। এই নাম শুনলে এখনও ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। এখন এক বাড়িতে কি করে থাকবে ও? ফিয়া প্রচণ্ড চিন্তায় ডুবে আছে। এখানে আসাটা ঠিক হয়নি। এখন কি করা যায়? কিভাবে ভয়াবহ মানুষটার কাছ থেকে 7 সমুদ্র 13 নদীর মতো দূরত্ব রাখা যায়? পানির বোতলে ছোট ছোট চুমুক দিতেই রাগী ক্ষিপ্ত গম্ভীর মেজাজের মুখটা মনে পড়ল, যার ভয়াবহ রাগ উঠলে থরথর করে নিচের ঠোঁটটাই সবার আগে কাঁপত। চোখের দৃষ্টি একেবারে স্থির হয়ে কালো মণির চারপাশে রক্তবর্ণ ধারণ করত। কপালের দুই পাশে নীল নীল শিরাগুলো এমনভাবে ফুটে উঠত যেন এক্ষুনি চামড়া ফেটে বেরিয়ে আসবে। গালের উজ্জ্বল ফর্সা চামড়া কিরূপ লাল হয়ে উঠত সেটা বলার অপেক্ষা রাখছে না। ছোট থেকে এই একটি মাত্র ব্যক্তিকে বাঘের মতো ভয় পায় ওরা। শুধু ওরা না, প্রায় সকলের যেন একই অবস্থা। ছাদের রেলিং ধরে শূন্য দৃষ্টিতে এগুলো ভাবছেও। খোলা চুলগুলো বাতাসে ঝাপটায় খুব উড়ছে এখন। আকাশি রঙের ওভারসাইজ কামিজ, নিচে সাদা রঙের ঢোলা পাজামা, সাদা নীলের মিশনে সুতির ওড়নাটা গলায় এক পাক পেঁচিয়ে বুকের দুপাশে ঝুলিয়ে রেখেছে। প্রায় 4 বছর পর নিয়তি আজ এখানে এনে দাঁড় করিয়েছে ওকে। ওর নানা ভাইয়ের মৃত্যুর পর আর কখনো মুখোমুখি হয়নি তার। ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্বল্প দূরত্বের হলেও অদ্ভুত কাণ্ডের মতোই ব্যস্ততা বেড়ে গিয়ে সাক্ষাৎ হয়নি মানুষটার সাথে। ডুপ্লেক্স বাড়িটা এত সুন্দর করে তোলা হয়েছে যে কোথাও একরত্তি ভুল নেই। পুরো বাড়িটায় এক চক্কর দিয়ে যথেষ্ট মুগ্ধ হয়েছে সে। বাড়ির চতুর্দিকে 8 ফুট উঁচু পাঁচিল ঘেরা দুর্ভেদ্য বেষ্টনী আছে। সাথে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য পাঁচিলের মাথায় শত শত তারকাটা বীর সেনার মতো দাঁড়িয়ে আছে যেন। ভুলেও কোনো চোর তাতে হাত রেখে টপকাতে চাইলে হাতের তালু ফুটো হয়ে এফোর ওফোর করে বিঁধে যাবে।
এছাড়া দারোয়ানদের করা পাহারার পাশাপাশি আফসানার বিশ্বস্ত ও বহুদিনের পুরনো কাজের লোক সুফিয়া খানম আছেন, যিনি একাই 100। কথাটার জন্য খাপে খাপ প্রযোজ্য। এখানে দাঁড়িয়ে কি করছিস? হিরিকের মতো প্রশ্ন শুনে পিছু তাকালো। ফিমা ছাদের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করছে। ফিয়া মুখ ঘুরিয়ে আবারও আকাশে চেয়ে বলল, কিছু না, এমনিই দাঁড়িয়ে আছি। চোখ খাটো করলো ফিমা। কথাটা মিথ্যা বলেছেও। বুকে হাত ভাঁজ করে ফিয়ার ডান পাশে দাঁড়িয়ে বলল, তুই সাইদ ভাইয়ের কথা ভাবছিস? তড়াক করে ডানে তাকালো ফিয়া। মিথ্যা ধরার মতো আশ্চর্য গুণ যে ফিমার আছে সেটা প্রায় ভুলেই গিয়েছিল। ফিয়া মুখ ফিরিয়ে বোতলের চিবিটা লাগাতে লাগাতে বলল, মানুষটা বদলায়নি, আগের মতোই আছে। মন বারবার বলেছে ওই রুমটা এড়িয়ে চলতে, কিন্তু পাশাপাশি রুম কি এড়ানো যায়? খালামণি কেন কাজটা করলো? আমার রুমটা মাঝখানে, তোমার রুমটা বামে, আর শুরুর রুমটাই তাকে দিল। ফিমা মাঝখানে ভুল শুধরে দিল। ওকে কোনো রুমে দেওয়া হয়নি, ওই রুমটা শুরু থেকেই তার ছিল। শুধু আমাদের দুটো রুম ঝেড়ে মুছে দুজনের জন্য ঠিক করা হয়েছে। এ প্রসঙ্গে কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না ফিহার। ও জানে দুটো গেস্ট রুম ছিল, আর দোতলায় স্রেফ ওই মানুষটার আধিপত্য চলে। নিচতলায় সুফিয়া খালা, খালামণি ও খালুর রুম রয়েছে। চুপচাপ আরও কিছুক্ষণ সময় ব্যয় করতে ফিমা ছাদের চারপাশে সময় কাটিয়ে চলে গেল। এদিকে ফিয়ার মনে একদমই স্বস্তি নেই, শান্তি নেই। কোনো প্রকার দুশ্চিন্তা কাটাতে সে পারছে না। রাতে খাওয়ার জন্য ডাক পড়ল ফিহার। নিচ থেকে খালামণির দূত হিসেবে হাজির হলো সুফিয়া খালা। দরজায় ভদ্রতা সূচক নখ দিয়ে ফিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলল, আপায় খাইতে ডাকে, আইও। আলমারিতে কাপড়গুলো তুলতে তুলতে ফিয়া ব্যস্ত সুরে বলল, আপনি যান খালা, ব্যাগের কাপড়গুলো গুছিয়ে আমি এখনই আসছি। সুফিয়া এক কথার মানুষ, তাকে যেটা আদেশ করা হয় সেটা মর্মে মর্মে পালন করেই ছাড়বে। দরজা থেকে সরে গিয়ে ফিয়ার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিজেই একটার পর একটা আলমারিতে তুলে দিতে লাগলো। অবাক হয়ে ফিয়া সুফিয়ার দিকে তাকালো। সুফিয়া দ্রুত গতিতে কাজ এগিয়ে বলল, নিচে যাও, আমি এইখানে দেখতাছি। এখন খাওয়ানোর সময়, খাওয়ান বাদ দিয়া কাম করন লাগবো না। 40 অর্ধ বয়স, গায়ে অসীম জোর, গরনে আট পরে সাদা রঙের শাড়ি, যা সোনালি পাড়াটা বিবর্ণ হয়ে ফিকে দেখাচ্ছে। দেহে টান টান জেল্লাযুক্ত চামড়া, দেখলে বোঝা যায় ভদ্রমহিলা কাঠখোট্টা ধাঁচের মানুষ। চুলে এখনো পাক ধরেনি, তবে কানের কাছে দু একটা সাদা চুল উকি দিয়ে আছে। এ বাড়িতে যে কাজের মহিলা হলেও কোনোদিন সেটা প্রকাশ পায়নি। ওর খালামণি তাকে পরিবারের একজন মূল্যবান সদস্যের মতো ভাবে দেখেই অনেকে এ নিয়ে ভিমড়ি খায়, আবার অনেকে নাক সিটকায়, কিন্তু তাতে এক বিন্দু পরোয়া করে না ওর খালামণি। সুফিয়ার কথা শিরোধার্য হিসেবে মেনে নিয়ে গেল সে। ডাইনিং টেবিলের কাছে আসতে ফিয়ার বুকটা আবার সংকুচিত হয়ে যাচ্ছে। 4 বছর পর এমন একটা ব্যক্তির সামনে যাচ্ছে যে কিনা ওকে 2 চোখে সহ্য করতে পারে না। কেন পারে না তা জানে না ও, জানার চেষ্টাও করেছে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে ওর। যার জিহবার ধার খুব, তার এক একটা বাক্য যেন জ্বলন্ত অজ্ঞানের মতো জ্বালিয়ে দেবার ক্ষমতা রাখে। কিন্তু না, ডাইনিং টেবিলে সে আসেনি। ওর খালামণি ও ফিমাবাদে টেবিলের অংশীদার আর কেউ হয়নি। ফিয়া চুপচাপ ওর খালামণির বাঁদিকে চেয়ারটায় বসে পড়ল। খালামণি সবসময়ের মতো আয়তাকার টেবিলের প্রশস্ত অংশের চেয়ারে বসে আছে। প্লেটে খাবার বেড়ে দিতেই প্রশ্ন করল সে, তোদের বাবার সাথে একটু আগে কথা বলেছি, আমার বাড়িতে 1 মাস থাকবে, এটাই ফাইনাল। সামনে দ্বীপের বিয়ে আসতেছে, সেখানে যেহেতু এমনিতেই যাওয়া পড়বে, তাই আমি চাচ্ছি না ডাবল জার্নি করে ঝামেলা বাড়ানো দরকার আছে। আমার সঙ্গেই তোরা দুজন এখান থেকে রওনা দিবি। ফিমা সবে প্রথম লোকমা মুখে নিয়েছে। খালামণির কথা শুনে মুখটা এমনভাবে বিবর্ণ হয়ে গেল যেটা খেয়াল করেনি কেউ। ফিয়া তখন ওর খালামণির দিকে প্রশ্ন ছুড়ে দিল, আমার কলেজে মিস হয়ে যাবে খালামণি, আমি কি তাহলে কলেজে যাব না? ইউনিফর্ম তো আনিনি। আফসানা সেটারও যোগ্য জবাব দিয়ে বলল, অবশ্যই যাবি, যাবি না কেন? বাসা থেকে কলেজের যাবতীয় জিনিসপত্র আনার জন্য মকবুলকে পাঠানো হয়েছে। তাছাড়া পরনের জামা কাপড় লাগলে সেটা আমি কিনে দিব। ওসব নিয়ে তোদের ভাবতে হবে না এখন।
ফিয়া বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেও তার চোখ বারবার শূন্য চেয়ারটার দিকে ঘুরপাক খাচ্ছিল। ছোটবেলায় দেখতো টেবিলের একধারে শেষ প্রান্তে সবার কাছ থেকে আলাদা হয়ে একদম শান্ত মুখে খাবার খেত সে। খাওয়ার সময় টু শব্দ করাটাও সহ্য করতে পারতো না। এরকম রহস্যজনক আচরণের জন্য প্রায় প্রশ্নের ঝুলি এসে ফিয়ার ছোট্ট মস্তিষ্কে কিলবিল করে ঘুরতো, অথচ সেই প্রশ্নগুলোর জবাব আজও খুঁজে পায়নিও। অন্যদিকে ফিমার মধ্যে ভীতিকর অবস্থা সঞ্চার হচ্ছে। 1 মাস এখানে 1 মাস থাকার কথা শুনে ওর মনটা কোনোভাবেই শান্ত হচ্ছে না। এখানে থাকলে যদি কেউ ব্যাপারটা বুঝে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম মোহরা ওর উপর দিয়ে যাবে। আফসানা সকলের সামনে খুব তৃপ্তি নিয়ে খেলেও তার অন্তর্দৃষ্টি এখন ফিমার প্রতি নজরদারি করছে। ছোট বোন নাজরিনের মেয়ে দুটো ঠিক 2 মেরুর 2 প্রতিচ্ছবি। সবচেয়ে বেশি চিন্তিত হয়ে আছে ফিমার প্রতি। ফিমার চালচলন কটু ও আধুনিকা, কথাবার্তা উগ্র ও অকমল, আচরণে একটু অদ্ভুত চিত্তের প্রকাশ পায়। ব্যবসায়ী মহলে অসংখ্য মানুষের সাথে মেলামেশা হয়েছে বলে আফসানা এখন চেহারা দেখলেই ভেতরের অবস্থা আঁচ করতে পারে। ফিমা কাল কলেজ আছে? আফসানা ইচ্ছে করে বাজিয়ে দেখার জন্য ওকে প্রশ্নটা করেছে, কিন্তু ফিমার মন সদূর রাজে ডুবে থাকার জন্য শুনতে পায়নি। ফিয়া টেবিলে দুটো চাপড় মেরে শব্দ করলে মৃদু কেঁপে ধ্যান ভাঙল ফিমার। সাথে সাথে আফসানার দিকে উজবুক দৃষ্টি বুলিয়ে ফিয়ার দিকে বলে, কিছু হয়েছে? হ্যাঁ, খালামণি জিজ্ঞেস করেছে কাল কি তোমার কলেজ আছে। কথাটা বলল ফিয়া। আফসানা পুরোপুরি নিশ্চিত হয়ে আগের মতোই স্বাভাবিক রূপে খেয়ে যাচ্ছে। ফিমার মধ্যে যে গুরুতর কোনো ঘাপলা আছে সেটা ওর অন্যমনস্ক ভঙ্গিমা দেখে শতভাগ বুঝে গেল সে। ওদের দুজনের কথা বলা বাদ দিয়ে খাওয়ার জন্য তাগাদা দিতেই সিঁড়ি দিয়ে সুফিয়া নামতে নামতে বলল, আপা, বাবারে একটা ফোন কইরা জিগামু কই আছে? রাত 10:20 বাইজা গেছে, এখনো তো আইলো না। বাবা দিয়ে কাকে বোঝানো হয়েছে সেটা বুঝতে বাকি নেই ফিহার। মানুষটা বাড়ি নেই বলে ফিয়া এখনও সামনে পড়েনি তার। আফসানা কিছুক্ষণ ভেবেচিন্তে সেই গুরুগম্ভীর বলতে উদ্যত হবে, ঠিক তখনই পাখির কিচিমিচির হাল্লা শুরু হয়ে গেল। সকলের দৃষ্টি যখন সদর দরজার দিকে, বাইরে আগন্তুকের পানে, তখনই ভিতরটা ধক করে ফিয়ার। লোকমাটা মুখে নিয়ে স্তম্ভের মতো থমকে গেল। সুপিয়ার হাস্যোজ্জ্বলে কণ্ঠের কথা শুনতে পেল। এত দেরি করছে কে? তোমার মায়ের তো এখনই কল দিয়া ফেলাইছিল। এত রাইত কইরা আইলে চলবো? টেনশনে লাগে না? ফিয়া জড়বুদ্ধির মতো কুঁকড়ে গিয়ে চোখটা প্লেটের দিকে ঝুঁকিয়ে রাখলো। ফিয়া পারছে না এক্ষুনি ছু মন্তর ছু বলে অদৃশ্য ম্যাজিকের মতো এখান থেকে উধাও হতে। ভুলেও বাঁদিকে তাকিয়ে আগত মানুষটার দিকে একটুও দেখার চেষ্টা করলো না। ওর বুকের খাঁচায় আবদ্ধ মাংসল যন্ত্রটা পাগলের মতো দাপাদাপি শুরু করেছে এখন। প্রচণ্ড অস্থির হয়ে ভেতরটা শুকিয়ে যাচ্ছে যেন। হঠাৎ সুধীর শানিত শক্ত কণ্ঠে পুরুষালী গলাটা জবাব দিল, আমার জন্য কারো টেনশন করতে হবে না। কথাটা যার উদ্দেশ্যে বলা সেই ব্যক্তি সেটা বুঝতে পেরে নীরব রইল। শুনেও আফসানা স্বাভাবিক ভূমিতে খাওয়ার প্রতি এখন এমন মনোযোগ দিল যেন পৃথিবীর অন্যতম প্রধান কাজ শুধু খাওয়া। ফিয়া না চাইতেও নিষিদ্ধ কর্মের প্রতি আকর্ষিত হয়ে বা চোখের কোণা দিয়ে দেখল সুবলিষ্ঠ কঠোর শক্ত দেহটা সাদা স্ত্রীযুক্ত শার্টে ঢেকে আছে, সঙ্গে ফর্মাল কোনো ফুল প্যান্ট ফ্লোরে হাঁটু ভেঙে একটু ঝুঁকে জুতার ফিতা খুলছে সে। মাথা রেশম তুলো চুলগুলো অতিমাত্রায় পাতলা, সুন্দর ও এনার্জি বাল্বের আলোয় ঝলমলে করছে খুব। দুহাতের কোনো অংশে সাদা স্লিভ দুটো সুন্দর করে গুটানো, বাঁ হাতের কবজিতে রোলেক্স ড্যাটনের কালো ঘড়ি। ঝুঁকে থাকা মাথাটা যেই উপরে তুলতে নিল তাড়াতাড়ি ফিয়া প্লেটের দিকে বজায় রেখে চিবানো শুরু করলো। বুঝতেও দিল না এই ভাগে অল্পক্ষণের জন্য খ্যাকশিয়ালটাকে দেখে নিয়েছে ও। অন্যদিকে ফিমা গ্লাসে চুমুক দিয়ে এক দৃষ্টিতে দেখতেই কখন যে ঠোঁট থেকে গ্লাসটা সরে ঝর্ণার মতো পানিটা সরাসরি ভাতের প্লেটের উপর পড়ছে খেয়াল করেনিও। আফসানা সেটা দেখতে পেয়ে আহম্মকের মতো একবার ফিমার দিকে আর একবার প্লেটের বন্যার দিকে তাকালো। পুরোদস্ত ধমক দিয়ে খ্যাপাটে সুরে বলল, প্লেটে এগুলো কি করিস? আচমকে এমন হুঙ্কার দিয়ে উঠলে মারাত্মক শিউরে উঠে ফিমা।
হাতটা কাত হয়ে গ্লাসের সবটুকু পানি টেবিলে পড়ে গেলে নির্বাক হয়ে যায় সে। দ্রুত অপরাধীর মুখ করে আমতা আমতা করে বলে, আমি সরি খালামণি, আসলে মানে দাঁড়াও, ঠিক করে দিচ্ছি, ওয়েট করো। ফিমা নিজের চোরামি ঢাকার জন্য এস্ত ভঙ্গিতে ছোট ন্যাপকিন নিয়ে মুছতে লাগলো। এখন থেকে ওকে ওর খালামণির সামনে খুব সাবধানে থাকতে হবে। একটুখানি ভুল মানে সর্বনাশ। সবাই কিছুক্ষণের ভিতর নিজে নিজে কাজে বেখেয়ালি হলে এখানে সতর্ক হলো আরেকজন মানুষ। ঠিক আফসানার বাঁদিকে বসা ব্যক্তিটির দিকে এক পলক চোরাদৃষ্টি দিয়ে চলে গেল আগন্তুক। ফিয়া বুঝতেও পারল না সেও কারো দৃষ্টিকোণে আবদ্ধ হয়েছে। রুমটা অন্ধকারে ডুবে আছে, ঘুটঘুটে অদ্ভুত এক রহস্যময় অবস্থা। ফিয়া বুঝতে পারছে না সে কি চোখ খুলেছে নাকি স্বপ্ন দেখছে। ঘড়ির টিকটিক আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছে। হঠাৎ কানে যেন ধূপ ধূপ করে একটা সূক্ষ্ম আওয়াজ শুনতে পেল। 1 মিনিট, এটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ নিরিবিলি পায়ে সতর্কভাবে হাঁটছে। আর একটু সতর্ক এই শব্দটা শোনার চেষ্টা করলো ফিয়া। না, ভুল নয়, একেবারে ঠিক শুনেছ। একজোড়া পায়ের আওয়াজ খুব সাবধানী কায়দায় এগোচ্ছে এই রুমের দিকে। শব্দটা এত আস্তে এত ধীরে হচ্ছে যে ঘড়ির টিকটিক শব্দের আড়ালে মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। খুট করে কিছু খোলার শব্দ হলো এক্ষণ। চমকে উঠল ফিয়া। কেন যেন ওর মনে হলো রুমের দরজা খুলে ফেলেছে। ফিয়া অনুভব করলো তার নিঃশ্বাসের গতি ধক করে বেড়ে গেছে। সে স্বাভাবিক নেই, ওর শরীর প্রচণ্ড ঘেমে উঠেছে। টাল মাটাল হচ্ছে নিঃশ্বাস। শরীরের শিরদাঁড়া বেয়ে হিম শীতল হাওয়া বয়ে যেতেই ধপ করে উঠে বসলো ফিয়া। অস্থির চিত্ত ঘর্মাক্ত মুখে ডানে বামে উন্মানের মতো চাইল। তাড়াতাড়ি বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে রুমের বাতি ধরিয়ে ফেলল। বুক ফুলিয়ে ফুলিয়ে নিঃশ্বাস নিতেই দেখল রুমে কেউ নেই। কিন্তু অবচেতন মনটা তখন শক্তভাবে জানান দিয়েছে এখানে কেউ ছিল, এখানে কেউ হেঁটেছে। হঠাৎ হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নেওয়া ফিহা দরজার দিকে চাইতেই আশ্চর্যের মতো দুপা পিছিয়ে গেল। শোয়ার আগে দরজার নখ লাগিয়ে ঘুমিয়েছিল, কিন্তু এখন সেই নখটা খুলে দরজা একটু ফাঁক হয়ে আছে। বাইরের কুচকুচে কালো অন্ধকারটা উকি দিচ্ছে ওইটুকু সরু ফাঁক দিয়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবাকা হিন্নি কুতুম মিনা জোয়ানিমিন। মনে মনে অজান্তেই দুয়াটা পড়ল ফিয়া। নির্বাক হতবাক মুডু হয়ে প্রচণ্ড ভয়ে পা পিছাতে শুরু করলো। এক পর্যায়ে বিছানার যেতেই তপ করে বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ না যেতেই হঠাৎ জ্বলন্ত কি যেন দরজার ওইটুকু ফাঁক দিয়ে দ্রুত বেগে চলে গেল। হকচকিয়ে ফিয়া আটকে উঠতেই তাড়াতাড়ি বিছানায় পা তুলে কুঁকড়ে গেল। প্রচণ্ড ভয় থরথর করে কাঁপতেই মনে মনে আল্লাহ আকবর বলে জিকির করে যাচ্ছে। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যান থাকা সত্ত্বেও চুটিয়ে ঘাম দিচ্ছে ফিয়া। এমন অবস্থায় মুড়ো হয়ে আছে যেখানে ডাকার বা চিৎকার করার মতো স্থিতিতে নেই একদম। দরজার দিকে একদৃষ্টি তাকিয়ে থাকলে হঠাৎ ডান হাতের তেলোয় কিছু একটা অনুভব করলো। সাথে সাথে তাকিয়ে দেখলো হাতের কাছাকাছি ফোন। মরুর বুকে তৃষ্ণাত পথিক যখন জলের উৎস দেখতে পেয়ে চাঞ্চল্যকর অনুভূতিতে পাগল হয়, তেমনি প্রাণপূর্ণ উচ্ছ্বাসে ফিয়া দ্রুত ফোনটা হাতে তুলে ডায়ালের জন্য হাত চালাতে থাকলো। ডোক গিলে ন্যূনতম দেরি না করে কাঁপা কাঁপা হাতেই কলটা বসিয়ে কানে চাপলো সে। টুট টুট বাজনা হচ্ছে। একবার দরজার দিকে তাকাচ্ছে আর একবার কল রিসিভ হওয়ার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হচ্ছে। 3টা রিংটন যেতেই আচমকা কলটা রিসিভ হলে আতঙ্কিত ফিয়া ফরফর করে বলল, আপু আপু রুমে আসো, তাড়াতাড়ি আসো, একদম দেরি করো না। এখানে কেউ আছে, এখানে কেউ আছে, তুমি এক্ষুনি এসে। ওর অস্থিরতার ভিতর অগাধ জলের পানি ঢেলে ভাবশূন্য গম্ভীর গলাটা জবাব দিল। নাম্বারটা চেক কর। সমস্ত অস্থিরতা চুরচুর করে হয়ে স্তব্ধ হলো ফিয়া। এ কী কাণ্ড! মেরি কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? আকস্মা এমন কণ্ঠ শুনে হতবুদ্ধির মতো বলল, তোমার কণ্ঠটা এমন লাগছে কেন আপু? তুমি কি আমার সাথে ছেলে কণ্ঠের হ্যাপস দিয়ে ফাজলামি করছো? বোকার মতো কথাগুলো শুনে কলের বিপরীতে থাকা মানুষটি বেজায় রাগ হলো। এরকম ফালতু কথাবার্তা তার কালে ভদ্রেও সহ্য না। সুগভীর কণ্ঠটা বেজায় ক্ষিপ্ত হলেও যথাসম্ভব কাটকাট ভঙ্গিতে বলল, ফ্যান্টাস্টিক।
কাকে কল দিয়েছিস নিজে জানিস না? আকাশ থেকে ঠাস করে পড়ার মতো আশ্চর্য হলো ফিয়া। কান থেকে ঝড়ের গতিতে ফোনটা নামিয়ে দেখলো সে ইংরেজি বর্ণমালায় বড় বড় অক্ষরে লেখা সায়েদ ভাই। রক্তশূন্য মুখে বরফের মতো জমে যেতে সাথে সাথে কলটা কেটে দিল ফিয়া। বালিশের দিকে ছুঁড়ে মেরে স্তব্ধের মতো লজ্জায় কুঁকড়ে গেল সে। কি করলো এটা সে? কাকে কল দিয়ে ফেললো? অতিমাত্রায় তাড়াহুড়ো করতে গিয়ে ডায়াল প্যাডে এসে লিখে সার্চ দিতেই ভুলবশত সাবিলা নামের জায়গায় শায়েদ নামটা টাচ হয়েছে। এখন ওই ব্যক্তি কি না কি ভাববে? রাত যখন 3টা বাজতে 15 মিনিট বাকি, আর এ সময় তাকে কল দিয়ে উদ্ভট কথা করলে যে কেউ ঘুমের ব্যাঘাতে খেপে যাবে। ফিয়া বিছানা থেকে নেমে পানির জন্য গেল, কিন্তু টেবিলে জগ শূন্য। তলানিতে অল্প একটু পানি ঝলমল করে উঠল, তাতে গলা ভিজবে নাও। না চাইতেও এক বুক সাহস নিয়ে দুরু দুরু পায়ে দরজার বাইরে পা দিল। ওর রুমটা মাঝখানে, ফিমার রুমটা বাঁ দিকে এবং ডান দিকে একটু দূরত্ব সেই বদখত লোকটার রুম। হঠাৎ ফিয়া চকিত ভঙ্গিতে দেখতে পেল বাঁ দিকের দরজা ও ফ্লোরের মাঝে অল্প যেটুকু ফাঁক থাকে সেখান থেকে এক চিলতে আলো আসছে। অর্থাৎ ফিমা এখনও ঘুমায়নি। এত রাত অবধি কখনো ফিমাকে জাগতে দেখিনি, এমনকি পরীক্ষা রাতে নাকে তেল দিয়ে পড়ার মতো শক্ত অভ্যাসও নেই ফিমার। ব্যাপারটা স্বাভাবিক লাগলো না ওর। প্রচণ্ড উৎকণ্ঠিত হয়ে দরজায় আলতো চাপ দিয়ে চেক করতে নিল, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ। ফিয়া সেখান থেকে পা চালিয়ে চলে যেতে নিলে হঠাৎ ওর চোখ দুটো আচমকাই থমকে গেল। বোধ হয় অবচেতন মনটাই ওকে থামিয়ে দিল ক্ষণিকের জন্য। ডান দিকে রুমটা থেকে ফর্সা আলো আসছে। হাট করে খোলা রয়েছে কাঠের দরজাটা, দুপাশে ঝুলছে খয়েরি রঙের লম্বা লম্বা পর্দা। ফ্যানের বাতাসে দুলতে থাকা পর্দাগুলো ফুলে ফেপে উঠতেই তার মধ্যে দিয়ে ভেতরের দৃশ্যটুকু ওর আঁখি দুটোই ধরা দেয়। বহু বছর, ঠিক 4টে বছরের অনুপাত, ঠিক অনেকগুলো সময় শেষে স্বাভাবিক নয়নে দেখতে পাচ্ছে ফিয়া। বিশাল বড় জানালার ধার ঘেঁষে দাম্ভিকতার মেজাজে দাঁড়িয়ে আছে জুনায়েদ সায়েদ। সাদা শার্টটা এখনও খোলেনি, বদলায়নি কালো প্যান্টটাও। তার ভারী বলশালী দেহের হাত দুটো দেখলে মানুষ একটু ঢোক গিলে তাকায়। ওই দুটো হাতই যেন গলা চেপে শূন্যে তোলার মতো অদ্ভুত ক্ষমতা রাখে। তার সুদীর্ঘ উচ্চতা যেমন দৃষ্টিনন্দন, তেমনি দেখতে অতিশয় সুন্দর মানুষ। তার দানবের মতো শক্ত সুতাম শরীরটা এক দিক দিয়ে আকর্ষণীয়, অন্যদিকে ভীতি সঞ্চার করে মনে। হঠাৎ কেমন একটা খটকা লাগতেই মাথাটা পিছু ঘোরায় শায়েদ। সাথে সাথে ফিয়া চমকে গিয়ে দরজার পাশে লুকিয়ে পড়ল। বাইরের শূন্যতা ও অন্ধকার দেখে মুখটা ফিরিয়ে নেয় শায়েদ। এদিকে ফিয়া আকস্মিক কাণ্ডটুকুর জন্য স্বস্তির নিঃশ্বাস সে ঠোঁট গোল করে ছাড়ল, আর দাঁড়ানো না সে। নির্দিষ্ট কাজের জন্য চলে যায় নিচে। সুগঠিত আদলের মানুষটা তখন কথা বলায় ব্যস্ত। বাগানে থাকা ছোট্ট ডিভাইসে তর্জনী টিপে কানেক্ট করলো। কথাগুলো শান্ত শ্রোতার মতো শুনে মার্জিত গলায় বলল, কাজ শেষ। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আই এম এক্সট্রিমলি সরি। আমি এই মুহূর্তে ব্যাপারটা ডিসক্লোজ করতে চাচ্ছি। ওপাশ থেকে গরম কফিতে চুমুক দিতেই জবাব দিল ফাহাদ। ব্যাপারটা যথাসম্ভব আয়ত্তে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, মাথাটা ঠান্ডা কর দোস্ত। আমি চাই না সামান্যতম বিষয় নিয়ে তুই হাইপার হ। ম্যাটারটা গোড়া থেকে তুলে না ফেলে ইন ফিউচার তোর জন্য পথের কাঁটা হবে। তুই নিশ্চয়ই চাচ্ছিস না এরকম কিছু হোক। কলটা গ্রুপ কলে কানেক্ট ছিল। ফাহাদের কথাটা অন্য প্রান্ত থেকে শুনতে পেয়ে লাবিব বলে উঠল, তোর জল্লাদের মতো কর্মকাণ্ড দেখলেই কলিজাটা শুকায় যায় সাইদ। মাথা কুল অ্যান্ড কাম রেখে কাজটা যে করবি এটা তুই মানতেই চাস না শালা। গালিটাও শুনেও বিশেষ প্রতিক্রিয়া দেখালো না শায়েদ। লাবিবের জায়গায় অন্য কেউ এরকম কিছু বললে খবর হয়ে যেত। শায়েদ কিছুক্ষণ ভেবেচিন্তে শেষ সিদ্ধান্তের ঘোষণা দিল, ঠিক আছে, আসতে বলিস, বাট উল্টাপাল্টা কোনো কিছু আমি সহ্য করব না। আমার বিহেভিয়ার ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত কেউ উস্কাতে না আসবে। কথাটা ওয়ার্নিং হিসাবেই বলে রাখলাম। সবাই কথাটা সায় দিলে এবার কলটা কেটে দেয় শাহিদ। জানালা দিয়ে আসা উজ্জ্বল মনোরম স্নিগ্ধ বাতাসে চোখ বন্ধ করে গভীর করে নিঃশ্বাস টেনে নেয়। বুকটা ভীষণ ফুলে উঠতে বুকের খাঁজকাটা অংশগুলো স্পষ্ট করে ফুটে ওঠে। উজ্জ্বল ফর্সা চামড়ার নিচে নীল নীল রঙগুলো উদ্ধতভাবে ফুটে উঠে যেন।
তৃষ্ণায় ওর গলাটা খুব শুকিয়ে গেছে। ঠান্ডা জুস বা কোল্ড ড্রিঙ্কসের জন্য তখনই রুম থেকে বেরিয়ে পড়ে সে। এবার এই নারী নক্ষত্র তার মস্তিষ্কের ভেতর মানচিত্রের মতো গেঁথে আছে, তাই ঘুটঘুটে অন্ধকার সত্ত্বেও দেদারসে নিখোঁজ কালো আধার ফুঁড়ে এগিয়ে চলেছে রান্নাঘরের দিকে। হঠাৎ দৃষ্টিযুগল আবদ্ধ হলো তার। পা দুটো সকচিত ভঙ্গিতে থেমে গেল প্রবেশদ্বারের মুখে। রান্নাঘরের দিকে যে মৃদু আলো ও খুটখাট শব্দ হচ্ছিল সেদিকে সতর্ক ভঙ্গিতে লক্ষ্য রেখে প্রবেশ করলো শাহেদ। তখনই সে চোখের সামনে সুমোদয় ব্যাপারটা নির্বাক হয়ে অবলোকন করতে লাগলো। কাচের বয়াম থেকে দুগাল ফুলিয়ে চোখ বন্ধ করে আচার খাচ্ছে। বাসন্তী কমলার অদ্ভুত মিশেলের পোশাকে ঢেকে সুকুমারী সৌন্দর্য, যার কোমল স্নিগ্ধ প্রাণপূর্ণ উচ্ছ্বাস ওইটুকু আচার খাওয়ার ক্ষণটুকুতে মিশে আছে। কি তৃপ্তিদায়ক অভিব্যক্তি ফুটিয়ে চক্ষু মুদিয়ে রেখেছে। নরম কোমল সুন্দর ঠোঁট দুটোতে তেলের আবরু লেগে লাল গোলাপের মতো তাকে লোভাতুর লাগছে এখন, যেন প্রকৃতির এক টুকরো লালচের রং বর্ণ স্পর্শ করেছে ওই ঠোঁট। আরেক টুকরো খাওয়ার বাসনা হতেই চোখ খুলে হাসি মুখে তাকায় সে। অমনি অমাবস্যা রাতের মতো কালো হয়ে যায় সপ্তাদশীর মুখ। পিপাসার কথা বেমালুম ভুলে গিয়ে সে নৈসর্গিক দৃশ্যপটে আটকা পড়েছিল সে। তা যেন ধুলোর বাতাসে শূন্যে মিলিয়ে গেল। সপ্তাদশী ভয় কাতরে মুখটা মৃদু একটা ঢোক গিলে তোতলানো শুরু করলো। আর করবো না। বয়ামে হাত ঢুকানো অবস্থায় সুঢৌল মুখটা আরও পাংশে হয়ে যাচ্ছে। মধ্যবর্তী দূরত্ব ঘুচে যাচ্ছে এখন দুজনের ভিতর। পায়ে পায়ে ধীরেভাবে এগিয়ে যাচ্ছে জুনায়েদ সাহেদ। ওই পাংশুবর্ণের মুখটাকে আরও একটু বিচলিত করে গম্ভীর স্বর তুলল। এটা আচার খাওয়ার টাইম? সাহেদের চোখের দিকে অসংখ্যবার পলক ঝাপটালো। চোখ দুটো একটুখানি থেমে না সূচক মাথাটা ডানে বামে ঘুরায়। ওর ভয় হচ্ছে যদি চোরের মতো খাবার জন্য এখন ঠাস করে লাগায়। আজ পর্যন্ত ওর গায়ে কেউ হাত তোলেনি। বড্ড আদরে আদরে সকলের স্নেহে বড় হয়েছে ও। সেখানে যদি এই মানুষটা কঠিন চর মারে, সেটা নিদেন পক্ষে সকলের জন্য স্বাভাবিক ব্যাপার হতে পারে, কিন্তু ওর কাছে লজ্জার শোচনায় মরে যাওয়ার মতো অনুতাপ। ফিয়া বয়ামটা চুলার পাশে রেখে দিয়ে শুকনো গলায় বলল, মা আচার বানায় না, এখানে এসে খালামণির। বলতে বলতে নিজের বড় ভুলটার জন্য চোখটা ঝাপসা হয়ে গেল। অসময়ে বেহায়া চোখ দুটো এমন কাজ করে বসে তখন চোখ লুকাবার জায়গা থাকে না একদম। শাহেদ ওকে কিছুই বলল না। ফ্রিজের দরজা খুলে দুটো ক্যান বের করে চুপচাপ চলে গেল সেখান থেকে। বাহাতের উল্টো পিঠে চোখ দুটো মুছল ফিহা। হাত দুটো ধুয়ে বয়ামটা জায়গা মতো রেখে নিজেও রুমে চলে আসে। আসার সময় ওই রুমের দরজাটা আর খোলা দেখে না। দরজা বন্ধ করে রেখেছে এখন। অন্ধকারময় জায়গাটুকু পেরিয়ে এসে রুমের দরজা লাগালো ফিয়া। উজ্জ্বল মনের উপর লজ্জাজনক আবরু এসে সাময়িক আনন্দটুকু ছিন্ন ভিন্ন করে দিল। বিছানায় যেয়ে বসতে হঠাৎ বালিশের পাশে একটা ক্যান দেখতে পায় ফিয়া এবং আশ্চর্য হয়ে সেটা তুলে নেয় হাতে। পুরো কুচকে ওটা পরখ করতে মনে পড়ল, একটু আগে এরকম দুটো ক্যান যার হাতে দেখিয়েছিল সে কি তাহলে দ্বিতীয় ক্যানটা ওর জন্য রেখে গেছে? আর কেন বা রেখে গেছে সে? আফসানা সকাল থেকে ফিহার মুখের দিকে বারবার লক্ষ্য করছে। মুখটা শুকনো ও ম্লান ও বিষণ্ণ হয়ে এইটুকুখানি দেখাচ্ছে। কি এমন হতে পারে যেটার জন্য রাতারাতি মুখের এমন বিধ্বস্ত পরিবর্তন হয়ে গেছে? ফিমা বাস ধরার জন্য একটু ব্যস্তভাবে নাস্তাটা খাচ্ছে। শাহিদ বাড়িতে নেই। ছেলে খুব ভোর সকালে উঠে ট্রাক স্যুট গায়ে দিয়ে কয়েক মাইল জগিংয়ের জন্য বেরিয়ে যায়। ক্লান্তি মাখা চোখ, ঘরমাক্ত দেহ, চোখ মুখ লাল করে ওয়ার্কআউট শেষে বাড়ি ফেরে সুপিয়া নাস্তার কাজে ব্যস্ত। আফসানা এবার না পারতে ফিয়াকে স্পষ্ট মুখে বলল, তোর কি হয়েছে বলবি? সেই কখন থেকে মুখটা কালো করে বসে আছিস, কিচ্ছু খাচ্ছিস না, নিচ্ছিস না, কোনো সমস্যা? কি হয়েছে? টেবিলের দিকে মাথা নিচু করে ফিয়া শান্ত ও স্বাভাবিক স্বরে বলল, আমি বাসায় যাব, এখানে থাকতে চাচ্ছি না। বাবাকে বলে দাও আমাকে বিকেলে এসে নিয়ে যেতে।
আমি ব্যাগ দুটো দুপুরের ভেতরে গুছিয়ে নেব। উদ্ভট কথাগুলোর বিন্দু বিসর্গ বুঝতে পারল না আফসানা। এখানে আসার একদিন না একদিন না পেরোতেই চলে যাওয়ার কথা বলছে কেন? প্রশ্নটা সে কাষ্ঠ ভঙ্গিতে শুধালো। কি সমস্যা হয়েছে খুলে বল। কোনো উটকো ঝামেলা হয়েছে নিশ্চয়ই। না হলে আমার বাসায় এসে কখনো ফালতু কথা বলতিস না তুই। কেউ কি তোকে বিরক্ত করেছে? হঠাৎ এক রাতের ভেতর কি হয়েছে যেটার জন্য তুই আজই চলে যেতে চাচ্ছিস? হ্যাঁ, আনন্দ চোখ দুটো আফসানার দিকে রাখলো। এতক্ষণ যাবৎ তর্জমা করা কথাগুলো প্রস্তুত মুখে গুছিয়ে বলল। বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাবাকে ছাড়া থাকিনি। ছোটবেলায় থাকতাম, সে অন্য বিষয়। এখন আমরা সবাই বড় হয়ে গেছি, সবাই এখন নিজ নিজ জ্ঞানের হিসেব বুঝি। তাই চাচ্ছি বাবার কাছে ফিরে যাব। বাবা আমার শাসন ছাড়া ডায়াবেটিসের ওষুধ খায় না, তার মনেও থাকে না আমি যে এখন নিজের দিকটা বিবেচনা করে তোমার কাছে নিরাপদে আছি। সেদিকে বাবাকে দেখে রাখার কেউ নেই খালামণি। মা তো সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে, নিজেও অসুস্থ মা। আফসানা পুরোপুরি ব্যাপারটা স্বচ্ছ পানির মতো বুঝতে পারল। একটু আগেই নাজনীন আর নিয়াজের সাথে দুবোন কথা বলেছে। বলা বাহুল্য নিয়াজ ছোট মেয়ের প্রতি একটু বেশিই দুর্বল। নাজনীন যখন দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয় তখন নাজনীনের পাশাপাশি ওর শাশুড়ি হালিমারও ঘোরতর ইচ্ছে ছিল ছেলে হোক, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছেতে ঘরে কন্যারূপে রহমত এসেছে। নাজনীনের মন পুরোপুরি ভেঙে গেল, তা কোনোদিন ছোট মেয়ের কাছে প্রকাশ করেনি। এমনকি বিদ্রূপ আচরণ করলেও সেটা স্রেফ মাতৃশাসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে হালিমা খাতুন সর্বত্র ছেলে হোক করতেন বলে জ্ঞানত এ ঘটনার পর আর কখনো ছোট ফিয়াকে সহ্য করতে পারেননি, এখনও পারেন না। নিয়াজের সেই থেকেই ছোট মেয়েটার কাছে আলাদা স্নেহ মমতা পেয়ে কিছুটা নতজানু হয়ে গেছে। আফসানা কিছুক্ষণ ভেবেচিন্তে ওর বাবার দিকটা শান্তভাবে বুঝিয়ে বলল। তুই কি চাচ্ছিস সেটা আমি বুঝেছি, কিন্তু বোন জামাইয়ের অনুরোধ আমি ফেলতে পারবো না। তোর বাপ নিজেই বলেছে তুই আমার এখানে থাকলে সে নিশ্চিন্ত থাকবে এবং ওখানকার ব্যাপারটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারবে। এখন তুই যদি যাওয়ার কথা বলিস তোর বাপ কিন্তু স্বস্তি পাবে না ফিহা। অফিসে গিয়েও তোদের টেনশনে বিপি হাই করবে। তুই কি এরকম কিছু করতে চাচ্ছিস? এ কথার প্রেক্ষিতে চুপ করে ভাবতে লাগলো ফিহা। বাবার মতো একগুঁয়ে মানুষ শুধুমাত্র ফিহার জোড়াজোড়িতে কথা পালন করে, সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি এমনকি ওর মাও যদি চেষ্টা করতে যায় তাহলে ওর বাবার রাগ তখনও দেখে কে? সারাটা দিন খাটাখাটনি শেষে ক্লান্ত জীর্ণ শরীরটা নিয়ে বাসায় যখন ফেরে তখন ওর বাবার ওই ক্লান্ত ভরাক্রান্ত মুখ দেখলে পড়াশোনা বাদ দিয়ে বাবার কাঁধ থেকে খরচের বোঝাটা নামাতে ইচ্ছে করে, কিন্তু সেটা শুনলে বাবা কীরূপ কষ্ট পাবে সেটা জানেও। পাশ থেকে ফিমা পুরো দোস্তর কাহিনী দেখে ওর আলগা আর ন্যাকাছেকা ঢঙের জন্য দারুণ বিরক্ত হলো। বাবাকে বাবার মতো থাকতে দেওয়া উচিত। তার ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? পুরুষ মানুষ বাহিরে রোজগার করতে গেলে শরীরে একটু একটু রোগ বাঁধবে, তাই বলে রোগ টোগ নিয়ে এমন চিন্তিত হওয়ার কারণ আছে? যত সব ফালতু তামাশা। কথাটা মনে মনে উচ্চারণ করলো ফিমা। আফসানা ওর ব্যাপারটা ছোট একটা সমাধান করে বলল। তোর ফোন আছে না? ফিহা বিষণ্ণ তার চোখ দুটো তুলে আস্তে আস্তে মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ আছে, কিন্তু কোনো সিমে ব্যালেন্স নেই। মুখ ফুটে রিচার্জের জন্য বাবাকেও বলতে পারে না ফিহা। ওর হাতে স্যামসাং সেটটা কেনার পরপরই বাবার চাকরিটা চলে যায়। এরপর 8 মাস ওর বাবার কোনো চাকরি ছিল না। ফিয়া জানে ওই 8টা মাস কতটা বিপন্ন অবস্থায় ভেতর দিয়ে ওরা 4টা মানুষ গুজরান করেছে। বাইরের মানুষ ওদের দুরবস্থার চেহারা এক চুলও আঁচ করতে পারেনি। সম্ভবত মাথার উপর দোতলা বাড়ির স্থায়ী ছাদটুকু ছিল বলে কেউ বুঝতেই পারেনি ওরাও কতটা সংকটকালীন দিন কাটিয়েছে। জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, দুবোনের পড়ার খরচ, সংসারের যাবতীয় হিসাবের পেছনে সবটুকু সঞ্চয়কৃত অর্থের চোখের নিমিষেই হাওয়া হয়ে যায় ওর বাবার। এরপর যদিও চাকরি জুটেছে বাবার,
কিন্তু বয়সের একটা সীমা চলে যাওয়ার জন্য আর ভালো বেতনের চাকরি মেলেনি। নিয়াজের নীতিপরায়ণ স্বভাব এবং ভদ্র শিষ্টাচার এত প্রখর ছিল যে দুরবস্থার দিনেও সে আফসানার কাছে হাত পাতেনি। কালে ভদ্রে আদৌ কারো সাহায্য নিয়েছে কিনা সন্দেহ। আফসানা চেয়ার থেকে উঠে টেবিলের অর্ধেকটা ঘুরে ফিয়ার পাশে গিয়ে বসলো। ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, বাপের মতোই স্বভাব পেলি। কোনো কিছু লাগলে যে মুখ ফুটে বলতে হয় এটা জানিস না? আমি তো অন্তর্যামী হয়ে তোর মনের খবর ধরতে পারবো না। তোর বাপটাও চাকরি যাওয়ার কথা গোপন রেখে ভালোই শুভ কাজ করলো। এখন তুইও দেখছি সেই পথে হাঁটা দিয়েছিস। তোর নতুন নাম্বার দুটো আমাকে আধ ঘন্টার ভেতরে মেসেজ করে পাঠাবি। যদি দেখি কোনো মেসেজ আসেনি, তোর খবর আছে বলে দিলাম। বলেই আফসানা অফিসে যাওয়ার জন্য ড্রাইভার নিয়ে চলে গেল। ফিমা ওর খালামণির ধমক খেয়ে বাস ধরা বাদ দিয়ে তার গাড়িতেই রওনা দিল। সুফিয়া এসে 1 কাপ চা ছোট্ট ট্রে থেকে টেবিলে নামিয়ে ফিহার উদ্দেশ্যে বলল, আমাগো নবী পাক এই লিগায় কইছে মাইয়ারা হইল জান্নাত, আর জান্নাত কোনোদিন দুঃখ দিবার পারে না। রোদস্নাত প্রকৃতি দুপুর 12টার দাপটে সূর্য দিক বিদিক তাপ ছড়িয়ে দিচ্ছে। এখন সোনালি আলোকছটা গাছের পাতায় পাতায় ছাপিয়ে গ্রীষ্মের তেজটা আক্রোশে ছাড়িয়ে যাচ্ছে দূর দূরান্তে। এসে জাকির লেখা বিশাল বড় গেটটার সামনে টয়োটা অ্যালিয়েন ব্র্যান্ডের কালো গাড়িটা দুবার হর্ন বাজালো। গেটের পকেট গেট থেকে চকচক কালো নতুনের মতো গাড়িটা দেখে চটজলদি গেটটা খুলে দিয়ে গাড়িটাকে আসতে দিল। গেট থেকে ড্রাইভার ওয়ের লম্বা প্রশস্ত পথটুকু অতিক্রম করে বাড়ির সামনে এসে থামতেই একসাথে চারটি দরজা খুলে 4টি যুবক বের হলো। যে ড্রাইভিং সিটে ছিল সে নিজের তর্জনীতে চাবির রিংটা 4 পাক ঘুরাতে ঘুরাতে বলল, সাইদ কি বাসায় আছে? যদি না থাকে শুধু শুধু এসে তো লাভ নেই, খালি বাড়ি। চুল আঁচড়ানো, ঠোঁটে প্রসন্নতার ছাপ, চোখ দুটো চঞ্চল, দেখালেও ভারী কি একটা ভাব আছে। পরনে নেভি ব্লু জিন্স প্যান্ট এবং বুকের কাছে পুমা লেখা লাল টি শার্ট। তাকে উদ্দেশ্য করে এবার বলল আরেকজন, লাবিব, আমি কিন্তু এই জন্যই বলেছিলাম এখন এসে লাভ নেই। সাইদ এই সময় বাড়ি থাকে না। লাবিব মুখ ঘুরিয়ে শেষে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকালো। দুটো হাত কোমরে রেখে লাবিব আফসোসের সরে বলল, ওকে থামানো দরকার ফাহাদ। তুই এখনো বুঝতে পারছিস না কত বড় কেলেঙ্কারি হতে পারে। আমি ওর অ্যাগ্রেসিভ ফর্মটার জন্য মারাত্মক ভয় পাচ্ছি। ওর মাথায় এখন ঠিক নেই। লাবিবের কথায় সায় জানিয়ে চিন্তিত হলো ফাহাদ। হাত ঘড়িতে সময়টা দেখে তার ডানে থাকা সাব্বিরের দিকে বলল, ফিয়ার ম্যাটারটা সব কিছু শেষ করে দেবে। আমি নিশ্চিত সাইদ এটার জন্যই ডেসপারেট আচরণ করছে। ওকে থামানো এখন সম্ভব না, অন্য কিছু ভাব। ফাহাদের কথা শুনে উদ্বেগের পারদ বহু গুণ বেড়ে গেল সবার মুখে যেন অদৃশ্যের কালি লেপ্টে আছে এখন। এভাবে হাতে হাত রেখে বসে থাকা যাবে না একদমই। কিন্তু উপায় কি? লাবিব একের পর এক চিন্তিত মশগুল হয়ে বাড়ির খোলা দরজা থেকে বিড়বিড় করে বলল, একটাবার ভাব, যদি ফিহার ঘটনা ও জেনে যাই তাহলে সম্পূর্ণ কাহিনী শেষ। সাইদ ওর কলিজা টুনে টুনে ছিঁড়ে ফেলবে। সাইদ যে বাড়ি নেই এটা আমাদের জন্য ভালো খবর না। আজই ফাইমে আসার কথা ছিল, সেখানেও ফাইম নেই, সাইদও নেই। ব্যাপারটা বুঝতে পারছিস? 3 জোড়া কৌতূহলী চক্ষু লাবিবের দিকে দৃষ্টিবদ্ধ হলো। তন্মধ্যে ফাহান এদিক সেদিক হিসাব মিলিয়ে অস্থিরভাবে চিৎকার দিয়ে বলল, আমাদের হাতে সময় খুব কম। সাইদকে কল দে ফাস্ট, এক্ষুনি। দেরি করিস না সাব্বির।